সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাড়ে সাথী কি এবং মিথুন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথী কি কি ফল দেবে। বিশেষ করে সাড়ে সাথী হচ্ছে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নের দ্বাদশ গৃহে অর্থাৎ বৃষ রাশিতে যে 2.5 বছর শনি পরিভ্রমণ করবে এবং রাশিতে শনি যে 2.5 বছর পরিভ্রমণ করবে পরবর্তী রাশির ধনভাবে কর্কট রাশিতে শনি মহারাজ যে 2.5 বছর পরিভ্রমণ করবে। এই 3 ঘরের 2.5 বছর মিলে 3, 2.5, 7.5 বছর হচ্ছে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাথী। তো এই মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাথী কি ধরনের ফল দিতে পারে। বিশেষ করে আমরা সাড়ে সাথী শুনলেই কিন্তু চমকে উঠি যে শনির সাড়ে সাথী মানে আমাকে ধ্বংস করে দিবে বা মহা বিপর্যয়ে ফেলবে, কিন্তু সকল ক্ষেত্রে এই কথা ঠিক নয়। দেখুন, এই সাড়ে সাথী বিচার করার ক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে আমাদের রাশি লগ্নের অধিপতি বুদ্ধির দেবতা বুধ এবং চতুর্থপতি বুধ আমার জন্মকালীন প্ল্যানেটে কেমন ছিল। সে যদি শক্তিশালী থেকে থাকে বা নিজ গৃহে থেকে থাকে বা তুঙ্গস্থ থেকে থাকে, তাহলে কিন্তু এই শনির সাড়ে সাথী খুব একটা বিপর্যয় ফেলতে পারবে না। তাছাড়া এই বুধের সঙ্গে কিন্তু শনির কোনো শত্রুতা নেই, আবার শনির সঙ্গেও কিন্তু বুধের কোনো শত্রুতা নেই। সেই সঙ্গে শনি যখন দ্বাদশে প্রবেশ করবে আপনার রাশি লগ্নের অর্থাৎ বৃষ রাশিতে, তো বৃষ রাশির যে অধিপতি শুক্র, এই শুক্রের সঙ্গেও কিন্তু শনি মহারাজের কোনো রকম শত্রুতা নেই, আবার শনির সাথেও কিন্তু শুক্রের কোনোরূপ শত্রুতা নেই। তাছাড়া যখন ধনভাবের চন্দ্র অর্থাৎ ধনপতি চন্দ্র এই কর্কটে যখন পদার্পণ করবে, এখানে কিন্তু শনি মহারাজের সাথে চন্দ্রের শত্রুতা আছে। তো এই 2.5 বছর 3, 2.5 বছর মিলে 7.5 বছর, কোন 2.5 বছর কেমন কাটবে তা জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আপনাদেরকে ভিডিওটি খুব সূক্ষ্ম নজর দিয়ে দেখতে হবে। আমি আশা করব এই ভিডিও দ্বারা আমার প্রাণ প্রিয় দর্শক, জ্যোতিষ শিক্ষার্থী, জ্যোতিষ গবেষক এবং যারা জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করছেন এবং করবেন বলে ভাবছেন, সকলেরই পরিপূর্ণ আশা পূরণে সহায়ক হবে, এটা আমার বিশ্বাস। তাই তো আপনারা ভিডিওটি সূক্ষ্ম নজর দিয়ে দেখার চেষ্টা করুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমার আজকের আলোচ্য বিষয় যেহেতু মিথুন রাশি এবং মিথুন লগ্নের সাড়ে সাথী, তো মিথুন রাশি এবং মিথুন লগ্নের শনি মহারাজ কিন্তু অষ্টম এবং নবমপতি, অর্থাৎ আগে অষ্টম অর্থাৎ আগে নিধনপতি, তারপর ভাগ্যপতি। তো এই শনি মহারাজ সাধারণত আমরা বুঝবো কি যে অষ্টমপতি শনি আমাদেরকে ধ্বংস করে দেবে, তারপর গিয়ে ভাগ্যলক্ষ্মী উদয় হবে বা ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। অর্থাৎ আমাদের ধন সম্পদ যা ছিল সব আগে নিঃস্ব করে দেবে, তারপরে গিয়ে ভাগ্যপতি যেহেতু শনি, তাহলে হয়তো ভাগ্যের কিছু না কিছু দিতে পারে। এটি কিন্তু ভুল। দেখুন, তবে অষ্টমপতি শনি মহারাজ সে কিন্তু আপনার রাশির দ্বাদশে সর্বপ্রথম পদার্পণ করবে এবং 2.5 বছর পরিভ্রমণ করবে। তো 2.5 বছর আমি পূর্বেই কিন্তু বলেছি যে শুক্রের সাথে শনি মহারাজের কোনো রূপ শত্রুতা নেই এবং শনিরও কিন্তু শুক্রের সাথে একে অপরের কোনো শত্রুতা নেই। তো অষ্টমপতি শনি দ্বাদশে যাবে অর্থাৎ নিধনপতি শনি, সে কিন্তু ব্যয়ের ঘরে যাবে, সে কিন্তু দুর্বল হবে শনি গিয়ে, অর্থাৎ এই সময় ধন ক্ষয়ের মাত্রা বরং এই শনি মহারাজ কমিয়ে দেবে। আবারও বুঝুন, যেহেতু নিধনপতি যে ধন সম্পদ ক্ষয় করাবে, চুরি ডাকাতি ছিনতাইতে ধন সম্পদ নষ্ট করাবে, এমনকি লটারি ফাটকা জুয়া রেস শেয়ার হাউজিংয়ে বিনিয়োগ করে ধ্বংস করাবে, যে ব্যক্তি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগের দিকে টেনে নিয়ে যাবে, মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, সেই ব্যক্তি কিন্তু দ্বাদশে ব্যস্ত হবে অর্থাৎ দুর্বল হবে। একেতে সে অষ্টমপতি, সে নিধনপতি, সে কিন্তু ব্যয়ের ঘরে গিয়ে সে কিন্তু দুর্বল হচ্ছে, এ কিন্তু শক্তিশালী হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই ব্যয়ের মাত্রা বা অপ্রত্যাশিত ব্যয় যতটা ঘটানোর কথা তার থেকে কিছুটা হলেও কম হবে। উপরন্তু সে কিন্তু ভাগ্যপতি, সেই ভাগ্যপতি ব্যস্ত হচ্ছে, তাহলে ভাগ্যের আমার যে
সাপোর্ট পাওয়ার কথা, সেই সাপোর্টও কিন্তু আমি কম পাবো। অর্থাৎ ধন ক্ষয়ও যেমন কম হবে, সাপোর্টও কম পাবো। অর্থাৎ এমন হতে পারে যে ব্যবসা বাণিজ্যে আপনার মজুত মালের দাম বৃদ্ধি পেল কিন্তু বিক্রয় করে ঘরে তোলা কঠিন হলো, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হলো কিন্তু পারত পক্ষে ফল লাভ হলো না, বা ভূমি সম্পত্তি গৃহবাড়ি পেলেন না, বা হয়তো কারা মুক্তি হলো না। সেই সঙ্গে এই শুক্র যেহেতু দ্বাদশপতি এবং পঞ্চমপতি, সেই সঙ্গে সন্তানদের আচরণ নিয়ে মনোবেদনার কারণ হতে পারে, সন্তানদের শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে, শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তাই তো শিক্ষার্থীদেরকে বিশেষ করে কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশলের বলে ফসল ঘরে তুলতে হবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ, শরীর স্বাস্থ্য এবং তাদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনকি পিতামাতার সাথে যাতে মতানৈক্য তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, পঞ্চম এবং দ্বাদশপতি শুক্রাচার্যের বলবত্তা আপনার জন্ম প্ল্যানেটে যদি শুক্র নিজ গৃহে বা তুঙ্গস্থ হয়ে অবস্থান করে বা পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ দৃষ্ট না হয়ে থাকে, তাহলে এই শনির 7.5 প্রথম যে 2.5 বছর, এই 2.5 বছর কিন্তু আপনার শুভ মিশ্র ফল প্রদান করবে। অর্থাৎ শ্রম দিয়ে তারপরে ফল লাভ করতে হবে, কারণ সে কিন্তু অষ্টমপতি এবং নবমপতি। উপরন্তু এই শনি মহারাজ দ্বাদশে গিয়ে সে কিন্তু আপনার ধনভাবে দৃষ্টি দেবে। শনি তৃতীয়, সপ্তম এবং দশমে দৃষ্টি দেয়, তো ধনভাবে দৃষ্টি দেবে। তাহলে ধনভাবের অধিপতি কিন্তু গ্রহমাতা চন্দ্র, এর সঙ্গে কিন্তু শনির শত্রুতা রয়েছে। তো এই কিছুটা কিন্তু ধন সম্পদ প্রাপ্তির পথ আটকে দিতে পারে, বা প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে বন্ধ করে দিতে পারে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের আক্রোশ তৈরি করতে পারে। তাছাড়া এই দ্বাদশস্থ শনি কিন্তু তার সপ্তমে ষষ্ঠ ভাবে দৃষ্টি প্রদান করবে, আর ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের যদি দশা বা অন্তর্দশা পড়ে, মঙ্গল যদি জন্মকালীন অশুভ অবস্থানে থাকে, বিশেষ করে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে, বা রাহু মঙ্গল যুক্ত, রাহু মঙ্গল দৃষ্ট থেকে থাকে, তাহলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু কম বেশি ভোগাতে পারে। বিশেষ করে রক্তদুষ্ট পীড়া, হার্ট অ্যাটাকের প্রবলেম, বা কোনো অস্ত্রোপচার, বিশেষ করে দুর্ঘটনাজনিত অস্থিভঙ্গ, এগুলো কিন্তু কম বেশি ঘটাতে পারে। তো এই শনি মহারাজ শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু অবনতি ঘটাতে পারে, বা চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বাড়িয়ে দিতে পারে। তথাপি ওই মঙ্গল কিন্তু ষষ্ঠ এবং আয়পতি, এখানে কিন্তু শ্রমিক কর্মচারীদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। শত্রুরা বরং পরাস্ত হবে, শত্রুরা আপনার পরিপূর্ণরূপে ক্ষতি সাধন করতে পারবে না, এমনকি শত্রুরা মিত্রতায় পর্যবসিত হবে। তাছাড়া যখন দশম দৃষ্টি অর্থাৎ ভাগ্যভাবে শনি মহারাজ তার নিজ গৃহে কিন্তু দৃষ্টি প্রদান করবে, এই দ্বাদশস্থ শনি। তো ভাগ্যভাবে যখন দৃষ্টি প্রদান করবে তার নিজ গৃহ, কুম্ভ রাশি তার নিজের গৃহ, সেখানে যখন দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। তো দেখুন, মাইনাস আর প্লাসে কিন্তু প্লাস হয়। অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই যে শনি দ্বাদশ গৃহে, অর্থাৎ আপনার রাশি লগ্নের দ্বাদশে যে 2.5 বছর পরিভ্রমণ করবে, এটা কিন্তু নিধনপতির যতটা নিধন ঘটাবে তার থেকে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা বরং আপনি বেশি পাবেন। অর্থাৎ ওই যে বললাম যে মাইনাস আগে তারপরে প্লাস, অর্থাৎ মাথায় গিয়ে আপনাদের জন্য প্লাসই হবে। তবে এই শনি মহারাজ কিন্তু কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশলের মাধ্যমে ফসল ঘরে তুলতে হবে। অর্থাৎ ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, এমনকি সুখ, শান্তি, সমৃদ্ধিতে বিঘ্ন ঘটাতে পারে। আমি পূর্বেই বলেছি, পিতা, পুত্র, সন্তান, সন্ততি এগুলো নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হতে পারে। সেই সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু ব্যয় হতে পারে, বা চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসবো রাশি এবং লগ্নে যে 2.5 বছর পরিভ্রমণ করবে শনি মহারাজ। এই শনি মহারাজ তখনও কিন্তু আপনাদের অষ্টম এবং নবমপতি আপনাদের রাশি এবং লগ্নে আসছে। আমি পূর্বেই বলেছি যে রাশি এবং লগ্নাধিপতি বোধন শক্তির কারক বুধ, এই বুধের সঙ্গে শনিরও কোনো শত্রুতা নেই, আর শনিরও বুধের সঙ্গে কোনো রূপ শত্রুতা নেই। তো এই শনি মহারাজ যখন আপনার রাশিতে বা লগ্নে পদার্পণ করবে তখন কিন্তু আপনার রাশি লগ্নের তৃতীয় রবির গৃহে দৃষ্টি প্রদান করবে। তো এই রবির সঙ্গে কিন্তু শনির শত্রুতা আছে, বিশেষ করে রবির সঙ্গেও শত্রুতা আছে, আবার শনির সঙ্গেও কিন্তু রবির শত্রুতা আছে। তো এই সময়ে রাশি লগ্নের শনি যে 2.5 বছর
পরিভ্রমণ করবে। এই সময় ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, ভাই বোনদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে, অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। তাছাড়া এই শনি যখন সপ্তমে দৃষ্টি ফেলবে তখন কিন্তু বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে, জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হতে পারে, বা জীবনসাথী বা জীবনসঙ্গীর বিশেষ করে কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে যেতে পারে। এটিই কিন্তু বলার কথা, কিন্তু আসলে তা হবে না। কেন হবে না? সপ্তম এবং দশমপতি দেবগুরু বৃহস্পতি, এই বৃহস্পতি যদি জন্মকালীন প্ল্যানেটে বা গোচর প্ল্যানেটে যদি শুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু এই শনির সপ্তম দৃষ্টি বিশেষ করে যে বৃহস্পতির উপরে পড়বে এবং দশম দৃষ্টিও কিন্তু বৃহস্পতির গৃহে গিয়ে পড়বে। তো বৃহস্পতি পারবে একমাত্র কুগ্রহের কুপ্রভাব বিনষ্ট করতে। তো বৃহস্পতির গৃহে যেহেতু দৃষ্টি প্রদান করবে, তো শনির দৃষ্টিটা নিষ্প্রভ হবে, বরং এখানে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। যাদের জীবনসাথী ও জীবনসঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন, তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। তাহলে দেখুন, প্রথম কিন্তু সাধারণ দৃষ্টিতে আমরা বলবো যে সপ্তমে দৃষ্টি পড়েছে, তার মানে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে, এমনকি জীবনসাথী অসুস্থ হয়ে পড়বে, বা ধরুন কলহ বিবাদ মামলা মোকদ্দমা বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে। এটি কিন্তু বলবো, আমি কিন্তু প্রথমেই তাই বলছিলাম। বেশিরভাগ ক্ষেত্রে প্রেডিকশনেই কিন্তু দেখা যায় যে শনি 7.5 লগ্নে অবস্থান করে এই করছে, তার মানে এই দাম্পত্য জীবন শেষ করে দিল, এমনকি জীবনসাথী জীবনসঙ্গীর কর্মটর্ম আর হবে না, বা কর্ম আছে সেই কর্মচ্যুতি ঘটবে। এটি কিন্তু ঘটবে না। অর্থাৎ দশা অন্তর্দশায় যদি বুধের দশায় বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির দশায় বুধের অন্তর্দশা চলে, বা বুধ বৃহস্পতি এবং শনি এই তিনটি গ্রহ যদি শুভ অবস্থানে থেকে থাকে, বরং এই শনির 7.5-তে শনি আপনার রাশি লগ্নে প্রবেশ করায় এই তিনটি গ্রহের বলবত্তার উপর নির্ভর করবে আপনি কেমন জীবন কাটাবেন। বিশেষ করে বুধ, শনি এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ যদি শুভ অবস্থানে থাকে, তো এই শনির 7.5-র 2.5 বছর যে আপনার রাশি লগ্নে পরিভ্রমণ করবে, এই সময় কিন্তু আপনাকে রাজার মতো জীবন কাটাবে। বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করে তুলবে। কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে বাসবেন। সেই সঙ্গে বিদেশ গমন, স্বদেশ প্রত্যাবর্তন দুটোই শুভ ফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ টেনে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। অর্থাৎ চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। শুধুমাত্র ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি পারিবারিকভাবে পৃথক হতে পারে, ভাই বোনে মারামারি লাঠালাঠি তৈরি হতে পারে, বা ধরুন আপনার ভাই বোনের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। এ ব্যতি রেখে কিন্তু সকল দিকেই শুভ ফল প্রদান করবে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে জন্মকালীন যদি বুধ, বৃহস্পতি এবং শনি তিনটি গ্রহ যদি অশুভ থাকে বা গোচরেও অশুভ হয়, তাহলে কি করবে? তাহলেও কিন্তু সেই বৃহস্পতির যতই অশুভ হোক, সে কিন্তু সপ্তম এবং দশমপতি আপনার রাশি লগ্নের, অর্থাৎ এখানে কিন্তু একটু হলেও অশুভত্ব কাটাবে। অর্থাৎ তাছাড়া শনি কিন্তু অষ্টম এবং নবমপতি, ভাগ্যপতিও, আর সেই ভাগ্য ভাবে কিন্তু, তো সেই ভাগ্যপতির যে শুভ প্রভাব সেটি কিন্তু পাবেন। তা শনি যখন ভাগ্যের সাপোর্ট দেবে, আর শনি তো কর্মফল দাতা, সে কর্মের মাধ্যমে ফল দেয়। তা কর্ম আর ভাগ্যের যখন মিলন ঘটবে, তখন অষ্টমের যে নিধন স্থান, এই নিধন ভাবটা অনেকাংশে কমাতে সক্ষম হবেন আপনার বুদ্ধি, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যাবসায়ের প্রয়োগের ফলে, যার ফলে শনি 7.5 থেকে আপনারা মুক্ত হতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আসবো যে এই শনি মহারাজ যখন আপনার রাশি লগ্নে ধনভাবে অর্থাৎ কর্কটে যে 2.5 বছর পরিভ্রমণ করবে, এই 2.5 বছর কর্কটে পরিভ্রমণ করে কিন্তু এই শনি মহারাজ আপনার চতুর্থে আপনার রাশি অধিপতি এবং লগ্নাধিপতি বা চতুর্থপতি, তার উপর কিন্তু চতুর্থ গৃহে কিন্তু দৃষ্টি প্রদান করবে। তো এই চতুর্থভাবে দৃষ্টি প্রদান করে, আমি পূর্বেই বলেছি চতুর্থপতি বুধের সঙ্গে কিন্তু কোনো রূপ শত্রুতা শনি মহারাজের নেই। তো এখানে কি করবে? চতুর্থভাবে দৃষ্টি প্রদান করে কি বন্ধুদের সাথে বিচ্ছেদ ঘটাবে, প্রেমে বিচ্ছেদ ঘটাবে, দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটাবে, সহকর্মীদের সাথে বিচ্ছেদ ঘটাবে, না অংশীদারদের সাথে বিচ্ছেদ ঘটাবে? কি করবে বলুন?
যেহেতু চতুর্থে শনির দৃষ্টি, সাধারণত আমরা বলবো যে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা এবং বিচ্ছেদ ঘটাতে পারে। এই ক্ষেত্রে কিন্তু বরং দীর্ঘদিনের ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, দীর্ঘদিনের দাম্পত্য অসন্তোষ দূরীভূত হবে, গোটা পরিবারে খুশির বার্তা দেবে, সহকর্মী অংশীদারদের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবে, যার ফলে তর করে উঠে আসবেন। এমনকি শত্রু ও বিরোধী পক্ষকে ঘায়েল করার জন্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। অর্থাৎ চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এমনকি একটু বিপদে পড়লেই সহযোগীরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া এই শনি মহারাজ ধনভাবে অবস্থান করে, যদিও চন্দ্রের সঙ্গে তার শত্রুতা রয়েছে, শনি মহারাজের চন্দ্রের সঙ্গে শত্রুতা রয়েছে, চন্দ্রের কিন্তু শনির সঙ্গে শত্রুতা বা শত্রু মনে করে না। তো এখানে কিছুটা মানসিক ব্যাপার এখানে কিন্তু রয়ে গেছে, যে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কিন্তু দিতে পারে, যেহেতু শনির সঙ্গে চন্দ্রের শত্রুতা আছে। কিন্তু চন্দ্র তো আর শনির সঙ্গে নেই, সে তো আপনার মিথুন রাশি এবং মিথুন লগ্ন। আপনার মিথুন রাশি এবং মিথুন লগ্ন, যেহেতু চন্দ্র তো মিথুনে বসে আছে, অর্থাৎ শনি আপনার ধনভাবে প্রবেশ করেছে। তো এখানে ধন সম্পদ নিয়ে কি কষ্ট ঘটাবে? আর তাছাড়া সে কিন্তু অষ্টমে তার সপ্তম দৃষ্টি পড়বে নিধন স্থানে। তো তার নিজ গৃহে অষ্টম ভাবে এই শনি মহারাজ দৃষ্টি প্রদান করে বরং সেই নিধনের মাত্রা অনেকাংশে কমিয়ে দেবে। অর্থাৎ নিজ গৃহে থেকে আমি কি চাইবো যে আমার ধন সম্পত্তি আমি নিজেই নষ্ট করি? আমি কি চাইবো আমার ঘরে আমি মেজের কাঠি দিয়ে আগুন জ্বেলে দিই? আমি কি চাইবো আমার ঘরটি বুলডোজার দিয়ে ভেঙে দিই? কেউ কখনো চায় যে নিজের ক্ষতি, কখনো পাগল হোক, ছাগল হোক আর বদমাইশ হোক, নিজের ক্ষতি হোক, এটা কখনো কেউ চায়? তো শনি মহারাজ যেহেতু ধনভাবে অবস্থান করে, সে সপ্তম দৃষ্টি পড়বে তার নিজের গৃহে, মকরে কিন্তু শনি অধিক শক্তিশালী, সেটি তার অষ্টম নিধন ঘর। সেই নিধন ঘরে কিন্তু সে দৃষ্টি প্রদান করবে। তো নিধন ঘরে দৃষ্টি প্রদান করে বরং সেই নিধনের মাত্রা স্তব্ধ করে দেবে। অর্থাৎ যে অপ্রত্যাশিত ব্যয়ের মাত্রা সেটা বন্ধ করে দেবে। সেই সঙ্গে আপনার চোর, চিটিংবাজ, অজ্ঞান পার্টির খপ্পর থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। লটারি, ফাটকা, জুয়ারে, শেয়ার হাউজিংয়ে যাওয়ার হাত থেকে আপনাকে দূরে রাখবে। সেই সঙ্গে আপনাকে সতর্ক করে দেবে যে দুই চাকার যানবাহন আপনি দেখবেন এড়িয়ে চলবেন, মানে সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাকে ফিরিয়ে আনবে, যার ফলে আপনি কিন্তু প্রকৃতপক্ষে লাভবান হবেন। তাছাড়া এই শনি মহারাজ ধনভাবে অবস্থান যেমন করবে, সে কিন্তু একাদশে দৃষ্টি প্রদান করবে। তো একাদশে তার দশম দৃষ্টি পড়বে। একাদশে অধিপতি কিন্তু মঙ্গল। এই মঙ্গলের সাথে কিন্তু শনির শত্রুতা আছে, অর্থাৎ শনি কিন্তু মঙ্গলকে শত্রু মনে করে। তো এখানে দেখতে হবে যে মঙ্গল জন্মকালীন তার কেমন অবস্থানে ছিল। যদি মঙ্গল অশুভ অবস্থানে থেকে থাকে তাহলে কিন্তু বিশেষ করে আপনি সম্পত্তি কিনতে গিয়ে কোনো বাধার সৃষ্টি হতে পারে, বা বায়নাপত্র করে আটকে যেতে পারেন, এমনকি সম্পত্তি নিয়ে কোনো ঝুটঝামেলা তৈরি হতে পারে, বা ধরুন আপনার বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে, যার ফলে কিছুটা ঋণের ঘানি টানতে হতে পারে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, সেই শিশুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। এই সকল দিক কিন্তু ঘটাতে পারে। তো মঙ্গল যদি শুভ অবস্থানে থাকে তাহলে এই একাদশ দৃষ্টিতে কিন্তু অবশ্যই ধন সম্পদ, সম্পত্তি বা নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ করাবে। সেই সঙ্গে বরং মৌজ মস্তিতে সময়টি উপভোগ করাবে। তো দর্শকবৃন্দ, এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই যে শনি নিয়ে আমরা যে এতটা ভয় করি, তা আপনি তো বললেন যে আসলে ভয়ের কিছু নেই। তো আপনারা দেখুন, একটু ভেবে দেখুন, একটু সূক্ষ্ম নজর দিয়ে বা চোখ বন্ধ করে ভেবে দেখুন ভিডিওটি দেখার পরে যে আসলে কি হচ্ছে। সে শনি, আমি তো বললাম যে শনি তার নিজ গৃহে দৃষ্টি প্রদান করবে অষ্টমে। তাহলে আপনি কি আপনার ঘরে আগুন দিবেন? আপনি কি আপনার ক্ষতি চাইবেন? তো সে তো ক্ষতি কখনোই করবে না। তো সবসময় দেখতে হবে যে মিথুন রাশি এবং মিথুন লগ্নের সাড়ে সাথী। তো মিথুন লগ্ন এবং মিথুন রাশির সাড়ে সাথী বিচারের ক্ষেত্রে
আমাদের দেখতে হবে যে রাশি অধিপতি এবং লগ্নাধিপতি বুদ্ধির দেবতা বুধ কেমন আছে জন্ম প্ল্যানেটে, এবং শনি মহারাজ সে কেমন আছে, আর বৃহস্পতি কেমন আছে। এই তিনটি গ্রহের অবস্থান যদি আমরা দেখে থাকি জন্ম প্ল্যানেটে, এই তিনটি গ্রহ যদি ভালো অবস্থানে থাকে তাহলে অবশ্যই অবশ্যই মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা এই শনির সাড়ে সাথে কালে অবশ্যই অবশ্যই শুভ ফল হবে। এবার যদি বলি যে শনি মহারাজ ধরুন জন্মকালীন অশুভ অবস্থানে আছে, মিথুন রাশি এবং মিথুন লগ্নের শনি মহারাজ অষ্টমে নিজ গৃহে বসে আছে জন্মকালীন প্ল্যানেটে, বা ধরুন ভাগ্যস্থানে বসে আছে, এবার পার্থক্য কি হবে? তো অষ্টম স্থানে বসে আছে আমি এখন সাড়ে সাথী, তাহলে অষ্টমপতি অষ্টমে বসে আছে, সাড়ে সাথী দ্বাদশ গিরিয়ে আসলো, তাহলে নিধনের ভাব বাড়াবে না কমাবে? আমি বলবো কিন্তু নিধনের ভাব কমাবে, কারণ সে কিন্তু নেগেটিভ ঘরে বসেছিল, জন্মের নেগেটিভ গ্রহ, আর দ্বাদশে এসে ব্যস্ত হচ্ছে, অর্থাৎ সে কিন্তু কমাবে। আবার সে ভাগ্যপতি যখন দ্বাদশস্থ হচ্ছে তখন ভাগ্যের সাপোর্ট কিন্তু অনেকাংশে কম পাবো। তো আমি ভাগ্যের সাপোর্ট কম পেলাম, আমি কম উপার্জন করলাম, ডাল ভাত খেলাম, কিন্তু আমি যে একেবারে পথে বসে যাব এমনটি কিন্তু নয়। 1,00,000 টাকা উপার্জন করে 99,000 টাকা ব্যয় করা, আর 1,000 টাকা উপার্জন করে আপনার 100 টাকা ব্যয় করা আর 900 টাকা সঞ্চয় করা, এটি কিন্তু কোনটি বেশি লাভ আপনারা ভেবে দেখুন। বা ধরুন আপনি 100 টাকা উপার্জন করলেন, এইবার 99 টাকা ব্যয় করলেন, আর 10 টাকা উপার্জন করলেন প্রতিদিন, কিন্তু তার 8 টাকা আপনি ব্যয় করলেন, 2 টাকা সঞ্চয় করলেন। তাহলে 100 টাকা উপার্জন করে আপনি মৌজ মস্তিতে কাটানো বা মাংস ভাত খাওয়া থেকে বরং 10 টাকা উপার্জন করে 8 টাকা ব্যয় করে ডাল ভাত খেয়ে 2 টাকা সঞ্চয় হচ্ছে, এটি ভালো নাকি 100 টাকা উপার্জন করা ভালো? তো যেহেতু অষ্টম এবং নবমপতি শনি মহারাজ আপনার আয় উপার্জনে হয়তো সেই গতিশীলতা বা রমরমা গতি নাও থাকতে পারে, তাই বলে সে যে সঞ্চয়ে ব্যাঘাত ঘটাবে এমনটি কিন্তু নয়। তো এই ক্ষেত্রে জন্মকালীন প্ল্যানেটের বলবত্তার উপরও কিন্তু অনেকাংশে নির্ভর করতে হবে। তাছাড়া এই শনি মহারাজের যে অশুভ প্রভাব, বিশেষ করে শনি যখন আপনার রাশি লগ্নে দ্বাদশে প্রবেশ করবে তখন আমি এই শনির অশুভ প্রভাব থেকে কিভাবে মুক্তি পাবো, এটিও আপনাদের প্রশ্ন। তো যে অশুভ ফলের কথা বলা হলো, এর থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ করে শুক্রের সঙ্গে, আমি পূর্বেই বলেছি কিন্তু শুক্রের সঙ্গে শনির বা শনির সঙ্গে শুক্রের কোনো শত্রুতা নেই। তো এই যখন দ্বাদশে অবস্থান করবে এই সময় আপনারা শ্বেত নীলা পরিধান করুন। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা দেখবেন শ্বেত নীলা পরিধান করলে এই শনির নিধন ভাব, নিধনপতির যে নিধনত্ব সেটার পরিমাণ যেমন কমবে, তেমনি ভাগ্যপতির শুভ প্রভাব বাড়বে এবং দ্বাদশের ব্যয়ের পরিমাণ কমবে। পঞ্চমপতির যে সন্তান সন্ততিদের নিয়ে মনোকষ্ট, শিক্ষার্থীদের কারণে মনোকষ্ট, শিক্ষার্থীদের মুখ থুবড়ে পড়ার যে মনোভাব, পিতামাতার সাথে যে মতানৈক্য হওয়ার কথা, এইগুলোর হাত থেকে আপনারা বাঁচবেন। আর যখনই বাঁচবেন তখন দেখবেন আপনারা তর তর করে ভাগ্য উন্নতির দিকে ধাবিত হবেন। অর্থাৎ বাধাটা যদি কাটাতে পারি তাহলে ভাগ্য উন্নতি অবশ্যম্ভাবী, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার হচ্ছে রাশিতে যে 2.5 বছর পরিভ্রমণ করবে রাশি ও লগ্নে মিথুনের, তো তখন কিন্তু আপনার সপ্তম, চতুর্থ, সপ্তম এবং দশমে যে দৃষ্টি পড়বে, চতুর্থে বুধের উপর দৃষ্টি পড়বে, এর সঙ্গে কোনো শত্রুতা নেই, এবং সপ্তম দশমে দৃষ্টি পড়বে বৃহস্পতির উপরেও কোনো শত্রুতা নেই। তথাপিও জন্মকালীন প্ল্যানেটে যদি বৃহস্পতি দুর্বল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা শনি আর বৃহস্পতি মিলে পীতম্বরী নীলা ধারণ করতে পারেন। আর যদি বৃহস্পতি শুভ অবস্থানে থাকে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ইন্দ্রনীলা ধারণ করবেন। যে বৃহস্পতি যদি স্বক্ষেত্রগত অর্থাৎ সপ্তম এবং দশমে, সেই সঙ্গে বৃহস্পতি ধনভাবে তুঙ্গস্থ থেকে থাকে বা মূল ত্রিকোণে থেকে থাকে, তাহলে কিন্তু বৃহস্পতির মানে পীতম্বরী নীলা পরিধান করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে শুধুমাত্র ইন্দ্রনীলা পরিধান করবেন, তাহলে আপনাদের যে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করে তুলবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসাবে। তো দেখুন, একটানা যে ঢালাওভাবে শনির সাড়ে সাথীতে আপনারা ইন্দ্রনীলা পরিধান করবেন তা কিন্তু করা কোনো ক্রমেই ঠিক হবে না। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে যে 2.5 বছর থাকবে, এই 2.5 বছর যদি বৃহস্পতি দুর্বল থাকে তাহলে পীতম্বরী নীলা, আর বৃহস্পতি যদি সবল থেকে থাকে তবেই না কিন্তু ইন্দ্রনীলা পরিধান করবেন। নচেত
কোনো নীলা পরিধান করার প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক, এবার হচ্ছে আপনার ধনভাবে যে 2.5 বছর পরিভ্রমণ করবে, এই 2.5 বছর আপনারা কি করবেন। শনির সাথে কিন্তু চন্দ্রের শত্রুতা আছে, এক্ষেত্রে কিন্তু তাছাড়া সেটা নিজ গৃহে দৃষ্টি প্রদান করছে, আপনার আয়ভাবে দৃষ্টি প্রদান করছে এবং চতুর্থ ভাবেও কিন্তু দৃষ্টি প্রদান করছে। এক্ষেত্রে কিন্তু এই শনি মহারাজ আপনাকে কিন্তু মানে আমি যে কথা বললাম যে মাইনাসে প্লাসে প্লাস করাবে, তো এই শনি মহারাজ কিন্তু তখন শুভ ফল প্রদান করবে। তো এই যে এই শনি যখন শুভ ফল প্রদান করবে, এই সময় যদি আপনি ইন্দ্রনীলা পরিধান করেন তাহলে দেখবেন ধন উপার্জন অপেক্ষা ধন ক্ষয়ের মাত্রা বাড়িয়ে দেবে। এমনকি এই মিথুনপতি তখন চাঙ্গা হয়ে ধনভাবে থাকবে, আর এই ধনভাবের যে অধিপতি চন্দ্রের সঙ্গে কিন্তু তার শত্রুতা আছে। তো এই ক্ষেত্রে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা হুট করে একটি ইন্দ্রনীলা পরিধান করে ফেললেন ও দিন দিন আরো বেশি অধপতনের দিকে ধাবিত হবেন। এই ক্ষেত্রে কিন্তু কোনো ক্রমেই নীলা পরিধান করার প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে হ্যাঁ, শনির অশুভ ফল দূরীভূত করার জন্য কি করতে পারেন, মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সময় শনির 7.5 শেষ সময় বিশেষ করে পান্না এবং মুক্তা এই দুটি রত্ন ধারণ করতে পারেন, বা প্রয়োজনে পান্না বা পোখরাজ ধারণ করতে পারেন। কিন্তু কোনো ক্রমেই কিন্তু ইন্দ্রনীলা ধারণ করা চলবে না, তাহলে কিন্তু অষ্টম ভাবে এই শনির দৃষ্টি আরো অশুভত্বের পরিমাণ বাড়িয়ে দেবে, আয়ভাবে দৃষ্টি প্রদান করে আয় উপার্জনের পথ স্তব্ধ করে দেবে, আর সে চতুর্থে দৃষ্টি প্রদান করে কিন্তু কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার পরিমাণ বাড়িয়ে দেবে এক্ষেত্রে যদি নীলা পরিধান করে। তো দেখুন দর্শকবৃন্দ, শনির 7.5 শুনেই ভয় পেয়ে যদি নীলা ঢালাও ভাবে পরিধান করেন, এক্ষেত্রে কিন্তু পরিণামটা অনেকটা ভয়ানক হতে পারে। তাই তো সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমি আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দদের বলবো যে ভিডিওটি আপনি দেখেছেন, এবার চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন যে আমি কতটা সঠিক বলেছি। যদি সঠিক বলে থাকি তাহলে এই মোতাবেক চলুন, দেখুন শনির 7.5 কুপ্রভাব থেকে মুক্ত হয়ে আপনারা সুন্দর সাবলীল জীবনযাপন করতে সক্ষম হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং প্রকৃত পক্ষে এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হন, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, আপনাদের শনির 7.5 কুপ্রভাব থেকে মুক্ত হয়ে সুন্দর জীবন উপহার হিসাবে পান, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। শুভ নমস্কার।